রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন পুরনো সব হিসাব হঠাৎ করে বদলে যায়। যে দলকে একসময় ইতিহাসের প্রান্তে ঠেলে দেওয়া হয়েছিল সেই দলই আবার সংসদের প্রধান বিরোধী শক্তি হয়ে ফিরে আসে। এটা শুধু রাজনৈতিক ঘটনা না, এটা এক ধরনের রাজনৈতিক পুনর্জন্ম। আজকের গল্প সেই পুনর্জন্মের। একটি দল যার নাম শুনলেই একসময় ভয়, বিতর্ক, যুদ্ধাপরাধ, নিষিদ্ধ রাজনীতি সবকিছু একসঙ্গে মনে পড়ে যায়। কিন্তু এখন এই একই দল শহীদ মিনারে ফুল দিচ্ছে, সৌজন্যতা দেখাচ্ছে, সংস্কার প্রস্তাব দিচ্ছে, এমনকি নিজেদের আধুনিক ইসলামী দল হিসেবেও তুলে ধরছে। প্রশ্নটা তাই সহজ কিন্তু গভীর। জামায়াতে ইসলামী কি সত্যিই বদলেছে, নাকি ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য নতুন মুখোশ পড়েছে? যুক্তরাজ্যের একটি স্বনামধন্য সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনমিস্টের আলোকে আজকের আলোচনা। জামায়াতে ইসলামীর জন্ম 26শে আগস্ট 1941 সালে লাহোরে। প্রতিষ্ঠাতা ছিলেন ইসলামী চিন্তাবিদ সৈয়দ আবুল আলা মওদুদী। তার চিন্তার কেন্দ্রে ছিল একটি ধারণা, রাষ্ট্র শুধু রাজনৈতিক কাঠামো নয়, এটি হবে ইসলামী জীবন ব্যবস্থার প্রতিফলন। দলের মূল লক্ষ্য ছিল ইকামতে দিন, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা। তিনটি মূল লক্ষ্যের মধ্যে একটি অন্যতম হল সমাজ ও ব্যক্তি জীবনে পূর্ণ ইসলামী অনুশীলন। এটা ছিল আদর্শের রাজনীতি, কিন্তু বাস্তব রাজনীতি খুব কম সময়ই আদর্শের পথে চলে। 1947 সালে দেশভাগের পর জামায়াত বিভক্ত হয় ভারত ও পাকিস্তান শাখায়। পূর্ব পাকিস্তানে 1948 সালে তাদের কার্যক্রম শুরু হয়। তারা পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র বানানোর দাবিতে সক্রিয় ছিল, এমনকি মদিনা সনদের আদলে রাষ্ট্রপত্র তথা সংবিধান গঠন করার জন্য সরকারকে চাপ দিচ্ছিল। 1958 সালে আইয়ুব খানের সামরিক শাসন আসে আর প্রথমবারের মতো দলটি নিষিদ্ধ হয়। এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, রাষ্ট্র ক্ষমতার সঙ্গে সংঘর্ষ করলে আদর্শ টিকিয়ে রাখা কঠিন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ জামায়াতের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অধ্যায়। দলটি পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নেয়। শান্তি কমিটি, রাজাকার, আল-বদর ও আল-শামসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। যুদ্ধকালীন সময়ে পশ্চিম পাকিস্তানকে সমর্থন ও সরাসরি সাহায্য করে এই দলটি। স্বাধীনতার পর এই ভূমিকা তাদের রাজনৈতিক পরিচয়ের উপরে স্থায়ী ছাপ ফেলে যায়। পরে যুদ্ধাপরাধের বিচারে দলের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এই অধ্যায়ের পর জামায়াত শুধু রাজনৈতিকভাবে নয়, নৈতিকভাবেও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। 1972 সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়ায় জামায়াত কার্যত রাজনীতি থেকে ছিটকে যায়। কিন্তু 1975 পরবর্তী রাজনৈতিক পরিবর্তন সব বদলে দেয়। জিয়াউর রহমানের আমলে সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মভিত্তিক রাজনীতির পথ খুলে গেলে 1979 সালে নতুন নামে ফিরে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ধীরে ধীরে তারা এরশাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়। 1991 নির্বাচনে 18টি আসন পায়। 2001 সালে বিএনপি জোট সরকারের অংশ হয়, অর্থাৎ আদর্শিক দল থেকে তারা হয়ে ওঠে বাস্তববাদী রাজনৈতিক খেলোয়াড়। 2010 সালের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুরু হলে জামায়াতের নেতৃত্ব প্রায় ভেঙে পড়ে। 2013 সালে দলটির নিবন্ধন বাতিল হয়, নির্বাচনে প্রতীক হারায়। অনেকেই মনে করেছিলেন এটাই শেষ, কিন্তু রাজনীতিতে শেষ শব্দটা খুব কম সময়ই সত্য হয়। 2024 পরবর্তী বাংলাদেশে নতুন সুযোগের জানালা খুলে যায় জামায়াতের জন্য। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র বদলে যায়। পুরনো দুই প্রধান শক্তির উপরে জন অসন্তোষ বাড়তে থাকে। এই শূন্যতায় জামায়াত নিজেদের নতুনভাবে উপস্থাপন শুরু করে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট তাদের এক প্রতিবেদনে লিখেছে যে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় বিস্ময় ছিল ইসলামপন্থীদের পুনরুত্থান। নিষিদ্ধ দল থেকে এক নির্বাচনে প্রায় 1/3 ভোট পেয়ে প্রধান বিরোধী দল, এটা কেউ কল্পনাও করেনি। জামায়াতের সবচেয়ে চতুর চাল ক্যাম্পাস রাজনীতি। শিবির জামায়াতের অঙ্গ সংগঠন না হলেও তাদের উপর জামায়াতের প্রভাব সরাসরি। এই শিবিরের আগে ক্যাম্পাসে তাদের পরিচয় ছিল সংঘর্ষ, ভয় এবং আধিপত্যের রাজনীতি। এখন কৌশল বদলেছে। প্রতিবেদন অনুযায়ী পাঠচক্র আয়োজন, সামাজিক সেবা কার্যক্রম, হলের সমস্যা সমাধান, সাংস্কৃতিক ইভেন্ট, হিজাব শোভাযাত্রা, অর্থাৎ ধর্মীয় প্রচারের বদলে কমিউনিটি সংগঠন মডেল। এটা আদর্শিক পরিবর্তন নাকি রাজনৈতিক মার্কেটিং? এই প্রশ্ন
এখান থেকেই শুরু। জাতীয় সংসদে এ যেন নতুন জামায়াত, সংঘর্ষ নয়, সৌজন্য রাজনীতি। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াত 77টি আসন নিয়ে প্রধান বিরোধী দল। তাদের আচরণ লক্ষণীয়ভাবে ভিন্ন। স্পিকারকে ফুল দিয়ে অভিনন্দন, সংসদীয় প্রোটোকল মেনে চলা, নির্বাচনী সংস্কার প্রস্তাব। তাছাড়া জুলাই আন্দোলনের বিচার দাবি, শিক্ষা ব্যবস্থা এবং নৈতিকতা ইস্যুতে বক্তব্য। আগের রাস্তামুখী দল এখন সংসদ কেন্দ্রিক দল হতে চাইছে। তবে পুরনো ছায়া এখনো আছে। জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে সম্মান না জানানো নিয়ে বিতর্ক দেখিয়েছে পরিবর্তন সম্পূর্ণ হয়নি। দল বলছে তারা অসম্মান করেনি, বিশ্লেষকরা বলছেন আদর্শিক দ্বিধা এখনো রয়ে গেছে, অর্থাৎ নতুন চেহারার নিচে পুরনো বিতর্ক এখনো জীবিত। ইকোনমিস্টের বিশ্লেষণে বলছে এটি কি পরিবর্তন না রাজনৈতিক কৌশল? প্রতিবেদনটির একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ অংশে বলা হয়, জামায়াত এখন নিজেকে তুলে ধরছে দুর্নীতি বিরোধী শক্তি হিসেবে, পরিবারতন্ত্র বিরোধী দল হিসেবেও, সুশাসনের বিকল্প হিসেবে। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন বিএনপি এবং আওয়ামী লীগ প্রাধান্য করায় বিকল্পের ক্ষুধা তৈরি হয়েছে। জামায়াত সেই জায়গা দখল করতে চাইছে। কিন্তু প্রশ্ন উঠছে, তাদের প্রকৃত দর্শন কি? বিএনপির একজন শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছিলেন, আমি নিশ্চিত নই তাদের দর্শন আসলে কি। এই অনিশ্চয়তাই এখন জামায়াতের শক্তি এবং দুর্বলতা দুটোই। মধ্যপন্থী বনাম কট্টরপন্থী তথা দলের ভেতরের লড়াই। বর্তমানে দলটির মধ্যে দুই ধারা দেখা যায়, বাস্তববাদী সংসদমুখী নেতৃত্ব ও আদর্শিক কঠোর অবস্থানধারী অংশ। ডাক্তার শফিকুর রহমান কখনো মধ্য ডানপন্থী অর্থনৈতিক নীতি বলেন, ব্যবসা সহায়তা, শিক্ষা, সংস্কার, দুর্নীতি দমন। আবার শরিয়া আইনের প্রতিশ্রুতিও দেন। এই দ্বৈত ভাষা রাজনৈতিকভাবে সুবিধাজনক, কারণ সবাই নিজের মতো ব্যাখ্যা করতে পারে। তাহলে কি সত্যিই বদলেছে জামায়াত? এখানে তিনটি সম্ভাবনা আছে। দীর্ঘ নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক ক্ষতির পর দল বুঝেছে কঠোর আদর্শ দিয়ে গণতান্ত্রিক রাজনীতি সম্ভব নয়। কৌশলগত রিব্র্যান্ডিং করছে তারা, অর্থাৎ ক্ষমতার কাছে যেতে হলে ভয় নয়, গ্রহণযোগ্যতা দরকার। তাই সফট ইমেজ রাজনীতিতে এটাকেই বলা হয় ইভালুয়েশন উইদাউট কনফেশন। পরিবর্তন কিন্তু প্রকাশ্যে স্বীকার নয়। সবচেয়ে বড় প্রশ্ন, ক্ষমতায় গেলে কি হবে? জামায়াতের বড় লক্ষ্য সামনের নির্বাচন। জামায়াত এখন বলছে ন্যায় বিচার, জনকল্যাণ, দুর্নীতি দমন, অর্থনৈতিক উন্নয়ন, যা শুনতে মধ্য ডানপন্থী গণতান্ত্রিক এজেন্ডা। কিন্তু রাষ্ট্র কেমন হবে এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো নেই। সম্ভবত এটাই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক কৌশল, অস্পষ্টতা। কারণ অস্পষ্ট নীতির বিরোধিতা করা কঠিন। একসময় শিবির নাম শুনলেই আতঙ্ক তৈরি হতো। আজ সেই রাজনৈতিক ধারার প্রতিনিধিরাই সংসদে প্রধান বিরোধী দল। বাংলাদেশের রাজনীতি বদলেছে, এটা নিশ্চিত, কিন্তু জামায়াত বদলেছে কিনা সেটা এখনো ইতিহাসের অপেক্ষায়। সম্ভবত আগামী নির্বাচনই নির্ধারণ করবে এটা কি সত্যিকারের আদর্শিক বিবর্তন, নাকি ক্ষমতার দরজায় পৌঁছানোর আগে সবচেয়ে সফল রাজনৈতিক রূপান্তর। এখন মূল প্রশ্নে ফিরে আসা যাক, জামায়াত কি সত্যিই বদলেছে, নাকি এটি শুধু ক্ষমতার পথে এগোনোর নতুন কৌশল? রাজনীতিতে এমন পরিবর্তন নতুন কিছু নয়। অনেক দলই সময়ের সঙ্গে নিজেদের বদলায়, কিন্তু জামায়াতের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন, কারণ তাদের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, বিতর্ক এবং বড় ধরনের রাজনৈতিক দায়। তাই বাংলাদেশের রাজনীতিতে আজ সবচেয়ে বড় প্রশ্নটি হয়তো এটি, নতুন জামায়াত কি সত্যিই নতুন, নাকি এটি পুরনো রাজনীতিরই নতুন মুখ?